ইউটিউব কিভাবে একটি ফেইল্ড ডেটিং সাইট থেকে আজকের বিশ্বের সেকেন্ড মোস্ট পপুলার ওয়েবসাইটে পরিণত হলো এবং কিভাবে এটি ব্যাংক্রাপসি বা দেউলিয়া হওয়ার একদম শেষ পর্যায় থেকে ফিরে এসে বিলিয়ন ডলারের কোম্পানিতে রূপ নিল। ইউটিউবের এই উত্থানের গল্পটা কোনো সাধারণ সাকসেস স্টোরি নয়, এটা একটা ওয়াইল্ড আন্ডারডগ স্টোরি। আজকের ভিডিওতে আমরা ইউটিউবের পুরো জার্নিটা দেখব, ক্রিয়েটর ইকোনমির উত্থান থেকে শুরু করে অ্যাডপোকালিপস, বড় বড় স্ক্যান্ডাল এবং হাই ভোল্টেজ ড্রামা। বিশ্বাস করুন, এই গল্পটা আপনার ভাবনার চেয়েও অনেক বেশি ক্রেজি। ওয়েলকাম টু দ্য ইনসেন হিস্ট্রি অফ ইউটিউব। ইউটিউবের গল্পের শুরুটা হয় সিলিকন ভ্যালির পেপ্যাল হেডকোয়ার্টারে। সালটা 89। পেপ্যালের 3 আর্লি এমপ্লয়ি, স্টিভ চেন, চ্যাড হার্লি এবং জাভেদ করিম, দুপুরে লাঞ্চ ব্রেকে প্রায় একসাথে হতেন। তাদের স্বপ্ন ছিল নিজেদের একটা ইন্টারনেট কোম্পানি দাঁড় করানো এবং ধনী হওয়া। যখন 2005 সাল, তখন হট অর নট নামে একটি ওয়েবসাইট খুব পপুলার ছিল, যেখানে মানুষ নিজেদের ছবি আপলোড করত এবং অন্যরা সেটাকে রেট দিত। এই কনসেপ্ট দেখেই তাদের মাথায় একটা আইডিয়া আসে, ছবির বদলে যদি মানুষ ভিডিও আপলোড করে ডেটিংয়ের জন্য কানেক্ট হতে পারত। আইডিয়াটা তাদের কাছে এতটাই সলিড মনে হলো যে তারা এর নাম দিল ইউটিউব। ইউ মানে ইউজাররা নিজেদের দেখাবে, আর টিউব হলো পুরনো অ্যানালগ টিভির রেফারেন্স। তাদের স্লোগান ছিল টিউন ইন, হুক আপ। অর্থাৎ সোজা কথায় ইউটিউব ছিল একটি ভিডিও ডেটিং সাইট। আর কাকতালীয়ভাবে 2005 সালের ভ্যালেন্টাইন্স ডেতে তারা এই ডোমেইনটি রেজিস্টার করে। 3 এপ্রিল 2005 ইউটিউবের পাবলিক বিটা ভার্সন লঞ্চ হল। জাভেদ করিম আপলোড করলেন ইউটিউবের ইতিহাসের প্রথম ভিডিও, মি অ্যাট দ্য জু। কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। সাইট রেডি, কিন্তু কেউ ভিডিও আপলোড করছিল না। ইউটিউবের ডেটিং সিন ছিল একদম ভুতুরে। ফাউন্ডাররা এতটাই ডেসপারেট ছিলেন যে তারা ক্রেগস লিস্টে মেয়েদের অফার দিলেন, নিজেদের ভিডিও আপলোড করলে $20 দেওয়া হবে। কিন্তু তাতেও কাজ হলো না। মাসের পর মাস পরিশ্রম করার পর মনে হচ্ছিল সব বৃথা। ঠিক সেই মুহূর্তেই অজান্তেই তারা ইন্টারনেট জগৎকে বদলে দেওয়ার মতো একটি ঘটনা ঘটিয়ে ফেললেন। ফাউন্ডাররা খেয়াল করলেন ডেটিং ভিডিওর বদলে মানুষ তাদের এসডি কার্ডে জমে থাকা র্যান্ডম ভিডিও আপলোড করা শুরু করেছে। স্নোবোর্ডিং ফেইল, বিড়ালের ভিডিও, ব্যাকফ্লিপ, সব ধরনের হোমমেড ক্লিপ। তারা বুঝলেন মানুষ আসলে ডেটিং করতে চাইছে না, তারা জাস্ট তাদের ভিডিওগুলো অনলাইনে স্টোর করতে চাইছে। ব্যাস, ইউটিউব তাদের স্ট্র্যাটেজি বদলে ফেলল। ডেটিং সাইট থেকে এটি হয়ে গেল একটি ওপেন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। ইউটিউব কিন্তু প্রথম ভিডিও শেয়ারিং সাইট ছিল না। 1997 সাল থেকেই অনেকেই চেষ্টা করে আসছিল, কিন্তু তাদের সমস্যা ছিল টেকনোলজি। ভিডিও আপলোড করা ছিল ব্যয়বহুল, স্লো এবং জটিল। কিন্তু ইউটিউব বাজিমাত করল তাদের টাইমিং এবং টেকনোলজির কারণে। তারা ব্যবহার করল ফ্ল্যাশ প্লেয়ার। এর ফলে ভিডিও ডাউনলোড করার প্রয়োজন হতো না, লিঙ্কে ক্লিক করলেই ভিডিও প্লে হতো। এই সিম্পল ফিচারটাই গেম চেঞ্জার হয়ে দাঁড়ালো। 2005 সালে মাইস্পেস ছিল সোশ্যাল মিডিয়ার রাজা। মানুষ ইউটিউবের ফানি ভিডিওগুলো মাইস্পেসে শেয়ার করা শুরু করল। চার্লি বিট মাই ফিঙ্গার বা ইভলিউশন অব ড্যান্সের মতো ভিডিওগুলো ইন্টারনেটে দাবান্নের মতো ছড়িয়ে পড়ল। ভিউজ বাড়ল, সাথে আপলোডও বাড়ল। বাইরে থেকে মনে হচ্ছিল ইউটিউব ব্যাপক সফল, কিন্তু পর্দার আড়ালে তখন কোম্পানির ভেতরে চলছিল ভয়াবহ প্যানিক। ইউটিউবের এই পপুলারিটি তাদের ধ্বংসের কারণ হতে যাচ্ছিল। ভিডিও হোস্ট করা এবং সার্ভার মেইনটেইন করা ছিল অত্যন্ত ব্যয়বহুল। স্টিভ চেন প্রথমে সার্ভার বিচের সাথে মাসে মাত্র $129 আনলিমিটেড ব্যান্ডউইথ ডিল করেছিলেন। কিন্তু ট্রাফিক যখন রকেটের গতিতে বাড়ল, 2005 সালের জুনের দিকে মনে হচ্ছিল স্টিভ হয়তো দেউলিয়া হয়ে যাবেন এবং ইউটিউব বন্ধ হয়ে যাবে। ঠিক তখনই দেবদূতের মতো এলো সেকোইয়া ক্যাপিটাল। সেকোইয়া ইউটিউবকে $3.5 মিলিয়ন ইনভেস্টমেন্ট দিল। এই টাকা দিয়ে তারা একটা পিৎজা শপের ওপর ছোট এক অফিসে শিফট করল, যেখানে ইঁদুরের উপদ্রব ছিল। কিন্তু অন্তত ইউটিউব বেঁচে রইল। ইউটিউবের গ্রোথ তখন আনস্টপেবল। 2005 সালের ডিসেম্বরে অফিসিয়াল লঞ্চের পর দিনে 8 মিলিয়ন ভিউজ আসছিল। কিন্তু সমস্যা পিছু ছাড়ছিল না। কপিরাইট এবং পাইরেসির কারণে বড় বড় রেকর্ড লেবেল এবং ভায়াকম ইউটিউবের বিরুদ্ধে $100 কোটি মামলার হুমকি দিচ্ছিল। অন্যদিকে গুগল নিজেও গুগল ভিডিও নামে তাদের নিজস্ব প্ল্যাটফর্ম চালাচ্ছিল, কিন্তু সেটা ইউটিউবের কাছে পাত্তাই পাচ্ছিল না। গুগলের মার্কেট শেয়ার ছিল মাত্র 10%, আর ইউটিউবের 50%-এর বেশি। গুগল বুঝল, ইফ ইউ কান্ট বিট দেম, বাই দেম।
লঞ্চ হওয়ার মাত্র 18 মাসের মাথায় গুগল $1.65 বিলিয়ন ইউটিউব কিনে নিল। সবাই অবাক হয়ে গিয়েছিল, কিন্তু গুগলের এই সিদ্ধান্তই কপিরাইট মামলাগুলো থেকে ইউটিউবকে বাঁচিয়ে দেয় এবং তাদের বিশাল রিসোর্স ইউটিউবের ইনফ্রাস্ট্রাকচারকে শক্ত করে। গুগল আসার পর সবচেয়ে বড় যে পরিবর্তনটি এলে তা হল টাকা। 2007 সালে ইউটিউব চালু করল তাদের রিভলিউশনারি পার্টনার প্রোগ্রাম। প্রথমবারের মতো কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ভিডিওতে দেখানো অ্যাড থেকে 65% রেভিনিউ পাওয়ার সুযোগ পেল। এটা ছিল এক কথায় বৈপ্লবিক। আগে যেখানে মানুষ শখের বসে ভিডিও বানাতো, এখন সেটা ক্যারিয়ার করার সুযোগ করে দিল। কোনো গেটকিপার নেই, কোনো প্রডিউসারের পারমিশন লাগবে না, যে কেউ চাইলেই নিজের ট্যালেন্ট দেখিয়ে টাকা আয় করতে পারে। শুরু হলো ইউটিউবের গোল্ডেন এজ। গেমিং, প্র্যাঙ্ক, ভ্লগিং সব ধরনের নতুন জরা তৈরি হলো। পিউডিপাই, স্মশের মতো সুপারস্টারদের জন্ম হলো এই সময়েই। টাকা আয়ের সুযোগ আসার সাথে সাথে একটা সমস্যাও তৈরি হলো, ক্লিকবাইট। ভিউজ মানেই টাকা, তাই থাম্বনেইল আর টাইটেলে মিথ্যে বলে ভিউজ নেওয়ার প্রবণতা বাড়ল। ইউটিউব তখন অ্যালগোরিদম চেঞ্জ করে ওয়াচ টাইমের ওপর গুরুত্ব দিল। কিন্তু 2016-17 সালের দিকে ইউটিউব ফেস করল তাদের ইতিহাসের সবচেয়ে বড় ক্রাইসিস, অ্যাডপোকালিপস। বড় বড় ব্র্যান্ড যেমন কোকা-কোলা বা নাইকি হঠাৎ দেখল তাদের অ্যাড চলছে এমন সব ভিডিওতে যেগুলো ঘৃণা ছড়াচ্ছে। বিশেষ করে আইসিস এবং হেট স্পিচ ভিডিওর আগে বড় ব্র্যান্ডের অ্যাড দেখে তারা ভয় পেয়ে গেল। মুহূর্তের মধ্যে বড় বড় বিজ্ঞাপনদাতারা ইউটিউব থেকে তাদের অ্যাড সরিয়ে নিল। ক্রিয়েটরদের ইনকাম ধসে পড়ল। পরিস্থিতি আরও খারাপ হলো যখন এলসা গেট কেলেঙ্কারি সামনে এলো। ইউটিউব কিডস অ্যাপে স্পাইডারম্যান বা এলসার কার্টুন ক্যারেক্টার দিয়ে তৈরি করা হচ্ছিল ভায়োলেন্ট কন্টেন্ট। এর সাথে যুক্ত হল লোগান পলের জাপানের সুইসাইড ফরেস্টের ভিডিও নিয়ে বিতর্ক। ইউটিউব বুঝতে পারল তাদের প্ল্যাটফর্ম এখন আর শুধু ফান ভিডিওর জায়গা নয়, এটাকে কন্ট্রোল করা জরুরি। 2018 সালের ইউটিউব রিওয়াইন্ড ভিডিওটি ইতিহাসের সবচেয়ে ডিসলাইকড ভিডিওতে পরিণত হয়। কমিউনিটি মনে করছিল ইউটিউব তাদের শেকড় ভুলে গিয়ে বেশি কর্পোরেট হয়ে যাচ্ছে। ঠিক এই সময়ই উদয় হলো এক নতুন ভিলেন, টিকটক। শর্ট ভিডিওর দাপটে ইউটিউব প্রথমবারের মতো বড় কোনো চ্যালেঞ্জের মুখে পড়ল। কিন্তু ইউটিউব হেরে যাওয়ার পাত্র নয়। তারা নিয়ে এলো ইউটিউব শর্টস। টুইচকে টেক্কা দিতে লাইভ স্ট্রিমিংয়ে জোর দিল। এবং অবাক করার বিষয় হলো, এত সব স্ক্যান্ডাল আর কম্পিটিশনের পরেও ইউটিউব টিকে গেল। আজকের ইউটিউব আর সেই 2005 সালের ইউটিউব এক নয়। এখন এটা মিস্টার বিস্টের যুগ, যেখানে ভিডিও বানাতে $1 মিলিয়ন খরচ করা হয়। এখন ক্রিয়েটররা এক একজন প্রোডাকশন হাউস। কিন্তু দিন শেষে ইউটিউবের এই জার্নিটা আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়, শুরুটা যেখানেই হোক, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আর অ্যাডাপ্ট করার ক্ষমতাই আসল। একটা ফেইল্ড ডেটিং সাইট থেকে শুরু করে আজকের এই বিশাল ভিডিও এম্পায়ার। ইউটিউবের এই গল্পটা প্রমাণ করে যে ইন্টারনেটের জগতে কিছুই অসম্ভব নয়।